এই সরকার ক্ষমতা এসছে জনঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবং এই সরকার তিনটা অগ্রাধিকার, সেই অগ্রাধিকারের মধ্যে অন্যতম হল নির্বাচন, সংস্কার এবং বিচার। বিচার শুরু হয়েছে, যদিও আরো দ্রুতগতিতে অগ্রসর হওয়া দরকার। সংস্কার প্রক্রিয়া চলছে এবং নির্বাচন আসন্ন। এই বিষয়গুলো সামনে রেখে নির্বাচনতে হবে। এই নির্বাচনে আমাদের 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং তারা একদিকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী 5 বছর, পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন 180 কর্মদিবসের জন্য। তো তাদের কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা, আজকে আমরা এই আকাঙ্ক্ষাগুলো তুলে ধরব। তা আমরা নির্বাচনের কথা যদি আসি, নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়া দরকার। নিঃসন্দেহে আমরা বোধহয় সবাই একমত। নির্বাচন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের গোড়ায় গলদ, তাহলে আমরা ভবিষ্যতে যা কিছু ঘটবে সেটা জন আকাঙ্ক্ষার এতে প্রতিফলিত হবে না। তো নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে আপনারা জানেন। অনেকে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমরা অনেকগুলো সুপারিশ আমরা পেশ করেছি। যেই বিষয়গুলো মোটা দাগে আমরা চিহ্নিত করেছি যে সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড় বাধা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গন অপরিচ্ছন্ন। আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা প্রবেশ করেছে অতীতে এবং এখনো সেই রকম অভিযোগ রয়েছে, যাদের আরো শক্তভাবে বলতে গেলে, সুস্পষ্টভাবে বলতে গেলে আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্তের আনাগোনা চলছে, হয়েছে অতীতে, এখনো চলছে। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও কলুষিত এবং আমাদের এটা বোধহয় আমাদের সকলেই একমত হবেন যে যেই সকল অন্যায় অবিচার হয়, এই অন্যায় অবিচারগুলো অধিকাংশই হয় রাজনৈতিক দলের ছত্রছায়া, বিশেষত ক্ষমতাসীনদের ছত্রছায়া। আর বড় বড় দুর্নীতি হয় এক ধরনের আমলা, এক ধরনের ব্যবসায়ী, এক ধরনের রাজনীতিবিদদের এই যে যোগ সাজসে। তাই আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার। একই সাথে যে এই যে নির্বাচনী অঙ্গনে যে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক অঙ্গনে যে দুর্বৃত্তায়ন, এটার চালিকা শক্তি হলো টাকা, কালো টাকা। এই টাকার প্রভাব আমাদের দূরীভূত করা দরকার। এই টাকার প্রভাব দূরীভূত করতে হলে নির্বাচনী অঙ্গন, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার, আমাদের অনেকগুলো আইনি কাঠামোতে পরিবর্তন আনা দরকার। একই সাথে নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এবং এর দায়িত্ব হলো সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে নিয়ে গঠন করা হয়েছে। তারা আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এবং আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি গত 15-16 বছর। তো আমাদের এই নির্বাচন কমিশনের সংস্কার দরকার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার, কার্যকর করা দরকার। আমাদের এখানে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। একই সাথে আমাদের এই যে এখানে গণমাধ্যমের অনেক প্রতিনিধিরা আছেন এবং পাশাপাশি আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিরা আছেন। নাগরিক সমাজ এবং গণমাধ্যমের ভূমিকা হলো অতন্দ্র প্রহরীর ভূমিকা। ওই যে একটা বিখ্যাত উক্তি আছে, প্রাইস অফ লিবার্টি ইজ ইটারনাল ভিজিলেন্স। অর্থাৎ এই যে আপনি যদি আপনার স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে আপনাদের সর্বদা জাগ্রত এই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তো আমরা সেই ভূমিকা পালন করছি কিনা তার উপরে নির্ভর করে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আমরা অতীতে ওয়াচডগের ভূমিকার পরিবর্তে অনেকেই আমরা ল্যাপডগের ভূমিকা পালন করেছি। আমরা সেই পোশাকদের ভূমিকা পালন করেছি। আমরা নাগরিকের অধিকার, নিজেদের অধিকার এই যে সুরক্ষার পরিবর্তে। তো তাহলে আমাদের কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, গণমাধ্যম এবং একই সাথে নাগরিক সমাজ, পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার দরকার। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হলে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। একই সাথে আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে আমরা নির্বাচনকালে যদি একটা নিরপেক্ষ সরকার না হয় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। এবং গত কয়েকটা নির্বাচনে যে
অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকারের অধীনে, যার ফলে আমি আগেই বলেছি নির্বাচন ব্যবস্থাটা নির্বাচনে চলে গিয়েছে এবং তাই আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার। আপনারা জানেন যে গত সরকার আদালতের মাধ্যমে খায়রুল মাধ্যমে বিচারপতি খায়রুল মাধ্যমে ত্রয়োদশ সংসদ নিয়ে বাতিল করেছে এবং বাতিল করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছে। এবং আপনাদের কারো কারো জানা আছে, আমি নিজে এবং আমার আরো কয়েকজন সহকর্মীকে নিয়ে আদালতে গিয়েছি। আমরা ত্রয়োদশ সংসদ নিয়ে বাতিলের মামলার যে রায়, আমরা সেই রায়কে বাতিল করেছি। অর্থাৎ আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং আমাদের সুজনের প্রচেষ্টার ফলে এটা হচ্ছে। শুধু তাই নয়, আমরা পঞ্চদশ সংশোধনীর ব্যাপারেও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সংসদকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। আমরা সে ব্যাপারেও আমি লিড পিটিশন হিসাবে আদালতে গিয়েছি। আমরা আশা করি যে দ্রুত এ ব্যাপারে আমরা হাইকোর্টের এইভাবে এর মধ্যে আমরা আংশিক প্রতিকার পেয়েছি। আমরা আশা করছি যে আপিলের ডিভিশন থেকেও আমরা প্রতিকার পাবো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। তো এগুলো হইলে এই কতগুলো আইনি সংস্কার, তারপরে প্রাতিষ্ঠানিক সংস্কার, একই সাথে কাঠামোগত সংস্কার, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, এর মাধ্যমে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে আমরা আশা করি। শুধু এটাই কি যথেষ্ট? আমাদের নির্বাচনে কি গণতন্ত্র? যদিও আমরা দেখি আমাদের রাজনীতিবিদরা অনেক সময় আমাদেরকে ওই ঘুমপাড়ানি গান গাইয়ে বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচনী গণতন্ত্র, কিন্তু নির্বাচনী গণতন্ত্র নয়। নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থাটার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং যে বারবার সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং এটা করতে হলে কতগুলো কাঠামোগত মৌলিক সংস্কার দরকার। এই মৌলিক সংস্কারগুলো হলেই আমরা আশা করতে পারি যে কাঠামোগত সংস্কার হলে শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একবারই হবে না, গণতান্ত্রিক ব্যবস্থাটা যে প্রাতিষ্ঠানিকরণ হবে, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার দিকটা শক্তিশালী হবে। অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছি। 91 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, যে জুন মাসে 1996 সালেও সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই। আমাদের অনেকগুলো কাঠামোর সংস্কার করতে হবে। এই কাঠামোর সংস্কারগুলো নিয়েই যে গণভোট হবে, আপনারা জানেন যে এই সরকার এই সংস্কারের অংশ হিসাবে এই সরকার গঠন করার পর গত অক্টোবর 2024 সালে তারা প্রথমে ছয়টা সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে আমাকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়। কালকে এই শহরে বোধহয় আলী রিয়াজ সাহেব ছিলেন, তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন এবং এইভাবে আমরা প্রথম 6টা সংস্কার কমিশন আমাদেরকে এগুলো গঠিত হয় অক্টোবর মাসে 2024-এ। আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের রিপোর্ট পেশ করি। আমরা 1000-এর বেশি আমরা সুপারিশ আমরা সরকারের কাছে আমরা পেশ করি। এরপরে এই 6টা কমিশনের প্রধানদেরকে নিয়ে ঐক্যবদ্ধ কমিশন হয়, যার প্রধান আমাদের প্রধান উপদেষ্টা। এবং এই ঐক্যবদ্ধ কমিশন আমরা মাসের পর মাস আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আমরা একটা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছি। দল এগুলো স্বাক্ষর করেছে। আমি নিশ্চিত আপনাদের অনেকের কাছে জুলাই জাতীয় সনদের কপি আছে না? এখানে কারো কাছে আছে? কারো কাছে থাকলে একটু দেন, আমরা দেখাইতে পারি সবাইকে।